নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের 10ম দিনের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি করছেন 5 বিশিষ্ট নাগরিকের আইনজীবী শরীফ ভুইয়া। এর আগে গত 6 নভেম্বর আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আপিল বিভাগে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় সমাজে এমনভাবে কুঠারাঘাত করেছে যা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। তবে পরবর্তী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হওয়ার পক্ষে মত দেন। শুনানিকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান দিতে চায় আপিল বিভাগ। 9 কর্মদিবসে শুনানি করেন আপিলকারী সব পক্ষের আইনজীবীরা। জুলাই অভ্যুত্থানের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগের 2024 সালের 27 আগস্ট প্রথম আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 10ম দিনের মতো আপিল শুনানি রয়েছে। আপিল বিভাগের তথ্য সংগ্রহে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। আরও খবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, শুনানিতে কি বলছেন আইনজীবীরা, জানাবেন সেখানকার আপডেট। আজকে 10ম দিনের মতো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর উপর যে আপিলটা হয়েছে, কয়েকটি পক্ষ আপিল করেছেন, সেই আপিলের উপর শুনানি আজকে চলছে। যদিও সব পক্ষ একবার করে শুনানি শেষ করেছেন, গত 9 দিন শুনানি হয়েছে। সেই বিষয়টি আজকে যিনি শুনানি করছেন শরীফ ভুইয়া, তিনি এই যে নির্বাচন ব্যবস্থা নিয়ে কাজ করবেন, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, তিনি ঐক্যমত্য কমিশনের একজন সদস্য। তার পক্ষে যে আইনজীবী শরীফ ভুইয়া, এই বদিউল আলম মজুমদার সহ আর যে 5 বিশিষ্ট নাগরিক পক্ষে এই রিটটাই কিন্তু তারাই প্রথম বিবেচনার জন্য আপিল করেছিলেন আপিল বিভাগে, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনরায় ফেরানো যায় কিনা। এরপর বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি একটি আপিল করেন। আপিল করা হয় জামাতের পক্ষ থেকে, মিয়া গোলাম পরবের পক্ষ থেকে আপিল করা হয়, এবং নাটোরের একজন মুক্তিযোদ্ধা তিনিও আপিল। এই যে কয়েক পক্ষ আপিল করেছেন, সব পক্ষেরই কিন্তু প্রায় শুনানি শেষ। এবং সর্বশেষ গত 6 নভেম্বর রাষ্ট্রের যে সর্বোচ্চ আইনজীবী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুঃখিত দর্শক, সৈকতকে আমরা শুনতে পাচ্ছি না। আমরা পরবর্তীতে আবারও সংবাদ সংযোগে তার সাথে যুক্ত হয়ে সেখানকার আপডেট জেনে নিব। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট সহ 5 দফা দাবিতে মঙ্গলবার রাজধানীর পল্টনে সমাবেশ করবে জামায়াত ইসলামী সহ সমমনা 8টি রাজনৈতিক দল। দুপুরে এই সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, মাওলানা মামুনুল হক সহ ইসলামী দলগুলোর নেতারা। এদিকে সোমবার বিকেলে 8টি ইসলামী দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, মঙ্গলবারের সমাবেশ থেকে সরকার ও দেশের জনগণকে চলমান আন্দোলনের নতুন বার্তা দেয়া হবে। তিনি আরও বলেন, বিএনপি ডাকলে ইসলামী দলগুলো আলোচনায় বসবে। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন হতাহত হয়েছে। সোমবার রাত 11টার দিকে রাজধানীর বাংলা মোটরে ঘটনা ঘটে। এ সময় এনসিপির নেতাকর্মীরা 2 জনকে আটক করে মারধর করে। পরবর্তীতে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আরও জানাচ্ছেন মামুন হোসাইন। রাত তখন 11টা। হঠাৎ করেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান কার্যালয়ের সামনে নিক্ষেপ করা হয় 2টি ককটেল, তবে বিস্ফোরিত হয় একটি। বিস্ফোরিত ককটেলে আহত হন এনসিপির এক নেতা, এক সিএনজি চালক ও এক দোকানি। কে বা কারা মারছে আমি তা দেখি না। আমি যেহেতু হেলান দিয়ে আমি প্যাসেঞ্জারের জন্য আমি এইদিকে চাইছিলাম, যে কোন প্যাসেঞ্জার আসে বা বার হয়, আমি এইভাবেই দাঁড়াইছিলাম। আমি এইদিকে মাইরিয়া গেছে, আমি চেয়ারে দেখি নাই তো। আমি ওদিক থেকে সিগারেট দিতে আসি, ভিতরে লোক এসে সিগারেট দিছি, এই জায়গায় লাগছে, পেরাক লাগছে। এ ঘটনায় তাৎক্ষণিক 2 জনকে আটক করে এনসিপি নেতাকর্মীরা। উত্তেজিত নেতাকর্মীরা তাদের মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে। নেতাকর্মীরা বলেন, এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগের সন্ত্রাসীরা ককটেল ফোটায়, বোম ফোটায়, তারপরে আমাদের যারা ছিল নিচে তারা 2 জনকে ধরতে পারে, 2 জনকে ধরে গণধোলাই দেওয়া হয়। গণধোলাই দেওয়ার পরে আমরা টিভির হাতে তুলে দিই। 13 তারিখ খুনি হাসিনার রায়কে কেন্দ্র করে তারা দেশকে অরাজকতা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তাই আমরা মনে করি এখানে অবশ্যই আওয়ামী লীগ জড়িত। পুলিশ জানায়, যাদের আটক করা হয়েছে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মামুন হোসাইন, 71
ঢাকা। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে থাকা চালক জুলহাস নিহত হয়েছে। সোমবার রাত ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকাজান বাজারে পেট্রোল পাম্পের সামনে ঘটনা ঘটে। ঘটনার বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, ঠিক কিভাবে আগুনের এই ঘটনা ঘটলো কিছু জানতে পেরেছেন কিনা, এবং কেউ এখনো শনাক্ত হয়েছে কিনা এ পর্যন্ত? এবং একজন নিহতের ঘটনা আমরা জানি, বাস চালক যিনি ছিলেন জুলহাস, তো এছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেটিও জানাবেন। দুজন যাত্রী ছিলেন, একজন শারমিন সুলতানা এবং তার ছেলে শাহিদ। যেহেতু ভোর ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের এই দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনাটি ঘটে, তারা চালকের অনুরোধে তারা ভোরবেলা আসলে সেখান থেকে নেমে তাদের গন্তব্যে যে ফুলবাড়িয়া গ্রামে তাদের যাওয়ার কথা ছিল, কিন্তু এর মধ্যেই বাসটিতে আগুন ধরে যাওয়ার পর তার যে ছেলে শাহিদ নেমে যায় এবং যে তার যে মা শারমিন সুলতানা তিনি বাসের ভেতরে তিনি জীবন বাঁচাতে লাফিয়ে পড়েন এবং সেই লাফিয়ে পড়ার সময় তিনি আসলে আহত হন এবং পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা একটি হাসপাতালে নিয়ে গিয়েছেন এমন কথা জানিয়েছেন। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুকুনুজ্জামান তিনি কিছুক্ষণ আগে আমাকে যেটি জানিয়েছেন যে ভোর ৩টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে হঠাৎ আগুন ধরিয়ে দিলে ধাও ধাও করে জ্বলে যায় এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের যারা কর্মী স্থানীয় তারা এসে সেই আগুন নেভায় এবং বাসের ভেতর থেকে একজন দগ্ধ অবস্থায় একদম কঙ্কাল অবস্থা তার মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে এসেছে ময়নাতদন্তের জন্য। তারা বলছেন যে আসলে ডিএনএ পরীক্ষা ছাড়া আসলে এটি শনাক্ত করা সম্ভব নয়, তার শুধু হাড় ছাড়া আসলে তেমন কোনো অবশিষ্ট নাই। তো আমরা যেটি দেখেছি যে যেটি থানার ওসি যেটি জানিয়েছেন যে বাসের চালকের নাম জুলহাস, তার বাড়ি স্থানীয় কোয়ারচালা গ্রামে। যেহেতু ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন, সেই কারণে ধারণা করা হচ্ছে যে তিনি খুব সম্ভবত চালক, যদিও এখন পর্যন্ত তার কোনো স্বজন থানায় আসেনি এবং যে কারণে শতভাগ নিশ্চিত হওয়া যায়নি যে আসলে সে চালক কিনা, চালক জুলহাসের মরদেহ এটি কিনা। তার স্বজনরা আসার পরে যদি শনাক্ত করে তাহলেই আসলে নিশ্চিত করে বলতে পারবে। আমরা দেখেছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এরই মধ্যে থানায় আসছেন এমন খবর রয়েছে এবং প্রশাসনের কর্মকর্তা যারা তারাও থানায় আসছেন। ঘটনাটি কিভাবে ঘটলো সেই স্থানীয়ভাবে তারা সিসি ক্যামেরার ফুটেজ তারা সংগ্রহ করেছেন এবং সেটি বিশ্লেষণ চলছে। তা এভাবে হয়তো আসলে দুর্বৃত্তদের শনাক্ত করার একটি চেষ্টা সেটি হয়তো তারা সেভাবে তারা শনাক্ত করতে পারবেন। তো আমরা ঘটনার পর যেটি দেখেছি যে আগুন দেওয়া যে বাসটি সেটি ওই থানার সামনে এই মুহূর্তে নিয়ে রাখা হয়েছে। এখানে অসংখ্য মানুষ এই থানার সামনে এসে ভিড় করেছেন। তারা আসলে এটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে দুর্বৃত্তরা এইভাবে ভোর রাতে আগুন দিয়ে একটি বাসকে পুড়িয়ে দিয়েছেন। এটি ময়মনসিংহের একটি প্রথম ঘটনা বলা যায় যে 5ই আগস্টের পর দুর্বৃত্তরা যে আগুন দিয়ে বাস পুড়িয়ে দিয়েছে যেটি প্রথম ঘটনা। সেই কারণে নানা শ্রেণীর মানুষ যারা এখানে এসেছেন তারা অনেকটা এই বিষয়ে হতবাক। বাবুল হোসেন, আপনি আছেন সেখানে, পরবর্তীতে আবারও সংবাদ সংযোগে আমরা যুক্ত হয়ে আপনার কাছ থেকে সেখানকার আপডেট জেনে নিব। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। গেল এক মাসে রাজধানীর 3টি পৃথক গির্জায় ককটেল হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে শুক্রবার এক রাতে রমনা সেন্ট মেরিজ ক্যাথেড্রালে 2টি এবং মোহাম্মদপুর সেন্ট জোসেফ স্কুলের শিক্ষকদের বাসভবনের সামনে আরও 2টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে। সম্প্রীতি নষ্টে ঘটনাগুলোর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব 25 ডিসেম্বর বড়দিন। গেল শনিবার রমনা সেন্ট ম্যারিজ ক্যাথেড্রাল চার্চে একটি বড় আয়োজন ছিল জুবিলি। সেই দিনটির আগের রাতে মোটরসাইকেলে এসে গির্জার গেটে একটি আর ভেতরে আরেকটি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। একটি বিস্ফোরিত হলেও গির্জার ভেতরেরটি অবিস্ফোরিত ছিল। পরে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট এসে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে। একই রাতে মোহাম্মদপুরে সেন্ট জোসেফ স্কুল ও কলেজের যাজকদের বাসভবনকে লক্ষ্য করে 2টি ককটেল হামলা চালানো হয়। ঘটনাগুলোকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি বলছেন, এটি ধর্মীয় সম্প্রীতির উপর সরাসরি আঘাত। এমন হতে পারে খ্রিস্টান সম্প্রদায়ের বড় উৎসব আছে এবং আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের জন্য হতে পারে,
এবং সেই জন্য আমরা মনে করব যে আসলে যে কারণেই হোক না কেন এইটা অপরাধ এবং এটা একজন নাগরিকের নিরাপত্তাকে বিঘ্নিত করে, এটা সম্প্রদায়ের নিরাপত্তাকে বিঘ্নিত করে এবং এটাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, কারণ বাংলাদেশ তো সম্প্রীতির দেশ। আমরা একসাথে লড়াই করেছি, ৭১-এর মুক্তিযুদ্ধ করেছি, পরবর্তীতে যত গণতান্ত্রিক আন্দোলন সেখানে খ্রিস্টান সম্প্রদায় অংশগ্রহণ করেছে এবং আগামীতে নির্বাচন আছে একটা, সেই নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং সেই নির্বাচনের জন্য সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই লক্ষ্যে এটাকে খুব মানে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থা। যারাই করুক আমরা চেষ্টা করতেছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করতেছি যে এটা আইডেন্টিফাই করা এবং এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ইতিপূর্বে আমরা কিন্তু এই মগবাজার, মালিবাগ বা বাংলা মোটর এসব জায়গায় কয়েকটা ঘটনার আমরা কিন্তু উদ্ঘাটিত করা হয়েছে। তো এবং বেশ কয়েকজন আসামিকে ধরাও হয়েছে এবং যাদের ধরা হয়েছে তাদেরকে তো লিঙ্ক আমরা সব পেয়েছিলাম এবং ওটা নিয়ে কাজ হচ্ছে, ম্যাক্সিমাম হয়ে গেছে, আরও কিছু কাজ চলতেছে। তো এটা ওই একই রকম অবস্থা। তো দেখে আমরা তদন্ত করতেছি। এখানে ডিবি, সিটিটিসি, অন্যান্য সংস্থা যারা আছে তারাও কাজ করতেছে। আর এখানে যেসব যে সেন্সিটিভ যে প্লেসগুলো আছে এইসব জায়গায় কিন্তু আমাদের অলরেডি বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। আগের থেকে নিরাপত্তা ছিল, এখন বাড়তি দেওয়া হয়েছে। এর আগে গত ৮ অক্টোবর তেজগাঁওয়ে হলি রোজারি গির্জায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তো ওই মেরে দিয়ে। সাজিদ সরকার, ৭১, ঢাকা। নির্বাচনী আচরণ বিধি ভাঙলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করে দিতে পারবে এমন বিধান রেখে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার গেজেট প্রকাশ করেছে সংস্থাটি। সোমবার রাতে জারি করা আচরণ বিধিমালা ২০২৫-এ জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ড্রোন ব্যবহার এবং বিদেশে যে কোনো প্রচার কার্যক্রমেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নতুন এই বিধিমালায় জানানো হয়, পোস্টারে প্রচারে নিষেধ ব্যানার, বিলবোর্ড করা গেলেও তা হবে পরিবেশ বান্ধব। করা যাবে না যানবাহন সহকারে মিছিল বা শোডাউন, মশাল মিছিল প্রভৃতি বিধান আনা হয়েছে। আচরণবিধি ভাঙলে গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রার্থিতা বাতিল, অন্যান্য বিধি না মানলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও ১.৫ লাখ টাকা জরিমানা এবং একই কারণে দলের জন্য ১.৫ লাখ টাকা অর্থদণ্ডের বিধান আনা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার রাজনীতিতে যুক্ত হতে চলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। তিনি ঢাকা ৯ আসন থেকে শাপলা কলি প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার দিবাগত রাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। মনোনয়ন ফর্ম সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডাক্তার তাসনিম জারা বলেন, আমরা সারা দেশ থেকে মনোনয়ন আবেদন ফর্ম প্রত্যাশা করছি। যারা রাজনীতিটাকে জনসেবা হিসেবে দেখতে চান, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে নয়, আমরা তাদের স্বাগত জানাচ্ছি। নিজের প্রার্থিতা নিয়ে তিনি বলেন, দলের পক্ষ থেকে তাকে ১৩ তারিখের মধ্যে মনোনয়ন আবেদন ফর্ম জমা দিতে বলা হয়েছে। আওয়ামী সরকারের আমলে নির্বাচন এলেই বেড়ে যেত গুমের পরিমাণ, গোপন বন্দিশালাগুলোতে বেড়ে যেত বন্দীদের সংখ্যা। গুম তদন্ত কমিশন বলছে, দেশে কোনো আন্দোলন দানা বাঁধা শুরু করলে সক্রিয় হয়ে উঠত গুমে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যার শিকার হতেন বিরোধী মতের রাজনৈতিক কর্মীরা। নির্বাচনের সময় আসলে এখনো ট্রমায় পড়ে যান ভুক্তভোগীরা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। আবারও দেশে নির্বাচনী হাওয়া, তবে নির্বাচন আসলে এখনো আটকে ওঠেন চৌধুরী আলম, পারভেজ হোসেন, সেলিম রেজা পিন্টু বা মাহফুজুর রহমান সোহেলদের পরিবারের মতো হাজারো পরিবার। কারণ এরা সবাই আওয়ামী লীগ আমলে নির্বাচন কিংবা আন্দোলনের সময় গুমের শিকার হয়েছে। ভুক্তভোগীরা জানান, কোনো কোনো সময়ে তারা বুঝতে পারতেন গোপন বন্দিশালায় বেড়ে গেছে মানুষের সংখ্যা। আমি ভিতরে থেকে তো বুঝতে পারতাম না বাইরে কি দিন রাত, কিন্তু আমি যখন গুম কমিশনের সাথে বসেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশন টিমের সাথে বসছি, তখন আমি যখন পিছনের স্মৃতিচারণ তাদের কাছে করেছি, আমি দেখেছি যে মাঝে মাঝে বন্দি এত বেশি বেড়ে যেত যে আমার মানুষের প্রস্রাব পায়খানার গন্ধে আমি টিকতে পারতাম না।
আমার যেখানে বন্দি রাখা ছিল তার আশেপাশে অনেক লোক ছিল, আমি বুঝতে পারতাম। আর গুম তদন্ত কমিশন বলছে, হাসিনা আমলে দেশে কোনো আন্দোলন দানা বাঁধা শুরু করলেই অপহরণ আর গুমের পরিমাণ বেড়ে যেত। যখনই আন্দোলন দানা বেঁধে উঠেছে তখনই সংগঠকদেরকে এইভাবে উঠিয়ে নিয়ে গুম করা হয়েছে। যখনই নির্বাচন এসছে, নির্বাচনে আগে পিছে এই ঘটনাগুলি ঘটেছে। কমিশনের মতে গুমের শিকার বেশিরভাগই বিরোধী মতের রাজনৈতিক কর্মী, তবে অনেক ব্যবসায়ীকেও গোপন বন্দিশালায় আটকের অভিযোগ আছে। এটা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সর্বোচ্চ নীতি নির্ধারকদের জায়গা থেকে, সেটা হচ্ছে বিরোধী দল, বিরোধী মত এবং সংগঠক যারা ছিলেন বিরোধী দলের, তাদের ক্ষেত্রে তাদেরকে নির্মূল করা। এর বাইরে যে ঘটনাগুলি ঘটেছে সেটা হচ্ছে ব্যবসায়ীদের উঠিয়ে এনে নির্যাতন করে টাকা পয়সা নিয়ে গুম করে রাখা। এই সময়গুলোতে এখনো ট্রমায় ভোগেন ভুক্তভোগী পরিবারগুলো। 5 তারিখের পরে যখন আয়নাঘরগুলো উন্মুক্ত করা হচ্ছে, যখন আসছে, তখন দেখেন আমরা কিন্তু জানতে পারছি যে এরকম ঘরে কোনো সেলে টর্চার করা হয়েছিল আমাদের ভাইদেরকে এবং আমার হাজারো ভাইদেরকে, এবং এটার বর্ণনাটা বা তাদের সাথে কী হয়েছে এটা আমরা এখনো পর্যন্ত জানি না। ভয়ঙ্কর রকম একটা ট্রমা নিয়ে প্রত্যেকটা পরিবার এক এক দিন পার করছে। এবারে নির্বাচন সহ আর কখনো দেশে গুম সংস্কৃতি যেন ফিরে না আসে সেই বিষয়ে সোচ্চার থাকতে আহ্বান ভুক্তভোগী পরিবারগুলোর। এই প্রেক্ষাপট, এই সংস্কৃতি চেঞ্জ করতে হবে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। পরিচ্ছন্ন টাঙ্গাইল গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে পরিচ্ছন্ন টাঙ্গাইল সংগঠনের উদ্যোগে 7 দিন ব্যাপী শহর পরিষ্কার কর্মসূচি শুরু হয়েছে। সকালে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ের শহীদ মিনার এলাকা থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পরিচ্ছন্ন পরিবেশ একটি সচেতন সমাজ গঠনের অন্যতম শর্ত। সবাই দায়িত্বশীল হলে টাঙ্গাইলকে পরিচ্ছন্ন, সুন্দর ও বসবাসযোগ্য শহরে পরিণত করা সম্ভব। উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচ্ছন্ন টাঙ্গাইলের সভাপতি মাহমুদুল হক সানু। অনুষ্ঠানে পৌর উপজেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। উদ্বোধনের পর নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক ও জনবহুল স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চালান। শহরে এমন কোন বাড়িঘর নাই যেই বাড়ি নতুন তৈরি করা হতো সেই জায়গায় তারা চাঁদাবাজি করে নাই। ওই সন্ত্রাসীদের চাঁদা না দিয়ে কেউ বাড়ি তুলতে পারতো না। শহরে মিষ্টি, ঐতিহ্যবাহী টাঙ্গাইলের মিষ্টির উপরেও তারা চাঁদাবাজি করেছে। যে আমাদের উমর সাহেব বলে যে ডিমের উপরেও তারা চাঁদাবাজি করেছে। ওয়েবসাইটের মাধ্যমে সদস্য পদ গ্রহণ ও প্রবাসীদের ভোট দিতে আগ্রহী করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালয়েশিয়া বিএনপি আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আহ্বান জানান। দলটির সভাপতি প্রকৌশলী বদলুর রহমান খানের সভাপতিত্ব করেন এই অনুষ্ঠানে। ডক্টর এস এম রহমান তনুর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক HM সাইফ আলী খান। বক্তারা বলেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। মাতুয়ায় ল্যান্ডফিল থেকে বর্জ্য রিসাইকেলে নতুন সম্ভাবনার বন্দোবস্ত করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বর্জ্যকে সম্পদে রূপান্তরের জন্য কোরিয়ান কোম্পানির সাথে চুক্তি করেছে ডিএসসিসি। প্রতিদিন এখানে জমা হচ্ছে 3.5 থেকে 4 হাজার টন বর্জ্য। দুর্গন্ধ, পরিবেশ দূষণের এই এলাকার চিত্র আগামী 6 মাসের মধ্যে পাল্টে যাবে বলে আশা করছে ডিএসসিসি। সুমন মাহমুদের প্রতিবেদন। প্রতিদিন 3.5 থেকে 4 হাজার মেট্রিক টন বর্জ্য জমা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতোয়াই ল্যান্ডফিল্ডে। বছরের পর বছর ধরে স্তূপ কেবল পরিবেশকেই দূষিত করেনি, স্থানীয়দের জীবনেও নিয়ে এসেছে চরম অস্বস্তি। এই চিত্র এবার পাল্টে যেতে পারে। এখানকার বর্জ্যকে রিসাইক্লিং করে সম্পদে পরিণত করতে প্রকল্প নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই জন্য চুক্তি হয়েছে কোরিয়ান কোম্পানির সাথে। 2026 সালের জানুয়ারি মাস থেকে এই পাইলট প্রকল্পের কাজ চলবে। মাতোয়াই ল্যান্ডফিল থেকে মূলত বিভিন্ন ধাপে 4টি পণ্য উৎপাদন করা হবে। এর মধ্যে থাকবে মিথেন গ্যাস, জৈব সার, ভিটামিন তৈরির উপাদান সহ আরও অনেক কিছু। মিথেন গ্যাসটাকে আমরা
এক্সট্রাক্ট করে এটাকে সিএনজি স্টেশনে আমরা যদি ইউজ করার একটা উদ্যোগ গ্রহণ করেছি কোরিয়ান কোম্পানির মাধ্যমে। আরেকটা প্রোডাক্ট হলো যে আমাদের যে ইন্ডাস্ট্রিতে কোল হিসাবে ইউজ করা হয় জ্বালানি, এই কোলের সাবস্টিটিউট হিসাবে এখান থেকে প্রোডাক্ট বের হবে। সিটি কর্পোরেশন বলছে বর্জ্য পুনর্ব্যবহার বা রিসাইকেল করে এখান থেকে উৎপাদন হবে নানা উপযোগী পণ্য। এতে যেমন কমবে বর্জ্যের চাপ, তেমনি পরিবেশও হবে দূষণমুক্ত। ফায়ার হাইড্রেন্ট তো ছিলই না, ট্রিটমেন্ট প্ল্যান্টটা যেটাও ছিল সেটাও অতটুকু কার্যকর ছিল না, সয়েল কাভারও কিন্তু আমরা ঠিক মতো দেই নাই। সো এই সবগুলি কিন্তু আমরা কার্যাদেশ দেওয়া হয়ে গেছে। আমাদের যে একটা অস্বস্তিকর একটা পরিবেশ চারিদিকে, আশা করছি এটা আপনি 4 থেকে 5 মাসের ভিতর আর দেখবেন। বিশেষজ্ঞরা বলছেন বর্জ্য থেকে সম্পদ উৎপাদনের এই প্রক্রিয়া খুবই আধুনিক। দীর্ঘদিনের জঞ্জাল সরানোর এমন উদ্যোগ দেশীয় বিশেষজ্ঞদের যুক্ত করলে ভালো ফল পাওয়া যাবে বলেও মনে করেন তিনি। দক্ষিণ সিটি কর্পোরেশন যেই মিথেনকে ব্যবহার করার জন্য যেই প্রকল্প পরিকল্পনা করছে সেটি তুলনামূলকভাবে আপডেটেড, এবং সেখানে আমরা একদিকে যেরকম বায়োলজিক্যাল ওয়েস্টগুলো আলাদা করে যেগুলো রিইউজ করা যায়, প্লাস্টিক ওয়েস্টকে রিইউজ করা যায়, এবং অন্যান্য রিইউজ এবং রিসাইকেলেবল ওয়েস্টকে আলাদা করে এবং ডিগ্রেডেবল ওয়েস্ট থেকে মিথেন জেনারেট করে সেটি ব্যবহার করার যে পরিকল্পনা সেটি তুলনামূলকভাবে আপডেটেড এবং তুলনামূলকভাবে বলা যায় যে এটি কার্যকর হতে পারে। এই প্রকল্প বাস্তবায়ন হলে বায়ু দূষণ যেমন অনেকটা কমে আসবে, তেমনি মাতোয়াইল এলাকায় যাতায়াতে এখন যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় সেটিও আর থাকবে না। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। দর্শক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার 10ম দিনের মতো শুনানি চলছিল। এই মুহূর্তে সেখানে সাংবাদিকদের সাথে কথা বলছেন আইনজীবীরা। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। তখনই আমরা বলেছিলাম এই যে খায়রুল হক যে এই কাজটি করলেন এটা বেআইনিভাবে করলেন। কিভাবে বেআইনি হলো? তিনি প্রথমে একটি অর্ডার দিয়েছিলেন, সেই অর্ডারটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গণতন্ত্রের স্বার্থে আগামী 2টি নির্বাচন হতে পারে, এবং সেখানে আপিল অ্যালাউ করেছিলেন মেজরিটি জাজমেন্ট হিসাবে। কিন্তু ইন দি মিন টাইম পুরো জাজমেন্ট আসার আগেই সংবিধান সংশোধন করে ফেললেন, দিলেন ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার। তারা একতরফাভাবে এই সংবিধান অ্যামেন্ডমেন্ট করে তারপরে তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করলেন। ঠিক যেভাবে অ্যামেন্ডমেন্ট করলেন সেই অ্যামেন্ডমেন্টের প্রতি দৃষ্টি রেখে পরবর্তীতে খায়রুল হক তার রিটায়ারমেন্টের 16 মাস পরে একটা পূর্ণাঙ্গ জাজমেন্ট দিলেন। সেই জাজমেন্ট দিয়ে প্রথম যে জাজমেন্ট দিলেন সেই জাজমেন্ট থেকে ব্যত্যয় ঘটালেন। এই জাজমেন্টের কতগুলো বিষয় ছিল, যেমন এখানে মাইনরিটি এবং মেজরিটির ব্যাপার ছিল। এখানে মাইনরিটি জাজমেন্ট যারা দিয়েছেন তারা বলেছেন যে এই যে খায়রুল হক সাহেব প্রথম যে আদেশটি দিলেন এবং পরবর্তী আদেশ, এর মধ্যে আইনের ব্যত্যয় ঘটেছে, এবং কি কি আইনের ব্যত্যয় ঘটেছে সেগুলো সেখানে এক্সপ্লানেশন আছে। অ্যাকর্ডিংলি আপনারা জানেন, আমি আগেও বলেছি যে তখন আমি এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে সারা জাতির উদ্দেশ্যে বলেছিলাম খায়রুল হকের এই জাজমেন্টের পরে আজ থেকে দেশের মধ্যে বিশৃঙ্খলা শুরু হবে, এবং কাটাকাটি, মারামারি এবং গুম খুন ইত্যাদি শুরু হবে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন তাই হয়েছে। যে কারণে আমরা এই 13 অ্যামেন্ডমেন্ট যে হয়েছে সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব জাতীয়তাবাদী দল, তার পক্ষে একটা রিভিউ পিটিশন দায়ের করেছি, এবং সেই রিভিউ পিটিশনের উপরে প্রাথমিক শুনানি আমি করার পরে
আজকে ওই পিটিশনের উপরে শুনানি হয়েছে এবং আরেকটি পিটিশন করেছিলেন বদিউল আলম মজুমদার সাহেব, তার উপরে তার অ্যাডভোকেট ছিলেন, তিনি আজকে সমাপ্তি বক্তব্য রেখেছেন। আর আমাদের যে আজকে সমাপ্তি বক্তব্য সেটা আমার বন্ধু, আমার কাছের লোক, তিনি সমাপ্তি ঘোষণা করেছেন এবং একই প্রেয়ার আমাদের ছিল। এই প্রেয়ারটা ছিল যে 13 অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই 13 অ্যামেন্ডমেন্ট আদালত যথাযথভাবে আবার পুনর্বহাল করবেন। তবে আমরা আগেও বলেছি যে এটা হবে প্রসপেক্টিভ। আজকেও রুহুল কুদ্দুস কাজল আর্গুমেন্ট শেষ করার অবস্থায় এই কথাটি বলেছেন এবং আদালত সব কিছু শুনে এখানে আরেকটি বিষয়ের উপরে আমরা দ্বিমত পোষণ করেছি বদিউল আলম মজুমদার সাহেবের অ্যাডভোকেটের সাথে। তিনি বলেছেন যে এই জাজমেন্টটা মাইনরিটি জাজমেন্ট, কোনো জাজমেন্ট না, এটা মাত্র ওপিনিয়ন। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা আগেও বলেছি, আজকে রুহুল কুদ্দুস কাজল সমাপ্তি বক্তব্য বলেছেন যে এটাও একটা জাজমেন্ট, মাইনরিটি জাজমেন্টকে জাজমেন্ট বলতে হবে। কাজেই দর্শক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 10ম দিনের মতো আপিল শুনানি শেষে কথা বলছিলেন সাংবাদিকদের সাথে আইনজীবীরা। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম এবং আরও একটি তথ্য জানিয়ে দিতে চাই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ঠিক কোন প্রক্রিয়ায় ফিরবে সেটি আপিল বিভাগ 20 নভেম্বর সে বিষয়ে রায় দিবে এবং এ বিষয়ে অবশ্যই আমরা আপনাদের আরও তথ্য জানাবো পরবর্তী সংবাদ সংযোগে। এখনও উন্নয়নের আলো পৌঁছেনি সিলেটের বহু দুর্গম গ্রামে। এমনই অবস্থা সিলেটের প্রবাসী অধ্যুষিত গ্রাম বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের পাতন ফুলমলিক। মুক্তিযুদ্ধের পর পেরিয়ে গেছে 54 বছর, কিন্তু এই এলাকার জন্য একটি সেতু আদায় করতে পারেনি মানুষ। এলাকাবাসী জানান, পাতন ফুলমলিক, ঘাঘুয়া ও আশপাশের অন্তত 23,000 মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন একটি সেতুর অভাবে। তারা কোনো মরদেহ বহন করে নিতে পারেন না, জরুরি অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করতে পারেন না। এ নিয়ে প্রশাসনের কর্মকর্তারা জানান, দুর্গম ওই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে তারা। হুসাইন আহমদ সুজাদের প্রতিবেদন। প্রবাসী অধ্যুষিত বাংলাদেশের অন্যতম ধনী মানুষের এলাকা হিসেবে পরিচিত সিলেটের বিয়ানীবাজার, কিন্তু সত্য হচ্ছে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের পাতন ফুলমলিক খাল এলাকায় পৌঁছেনি উন্নয়নের আলো, নেই রাস্তা ও সেতু। পাতন ফুলমলিক, ঘাগুয়া ও আশপাশের গ্রামে অন্তত 23,000 মানুষের বসবাস। এসব মানুষের যাতায়াতের জন্য নেই কোনো সেতু। প্রায় 50 মিটার দীর্ঘ পাতন ফুলমলিক খালের উপর যোগাযোগের একমাত্র মাধ্যম বাঁশের একটি সাঁকো। এই এলাকার প্রায় 4-5 গ্রামের মানুষ জনবহুল একটা রাস্তা, প্রতিদিন ও রাস্তা দিয়ে চলাফেরা। রাস্তাটা এখনো অনেক অংশ মাটির অংশ রয়েছে, মধ্যখানে একটা খাল আমরা আছে, খরতি খাল, যে খালটা ব্রিজ, যার কারণে আমরা যোগাযোগ ব্যবস্থা জেলা আমরা সিএনপি রাস্তার লোকে করার কোনো সুযোগ নাই। আমরা বেমারি মানুষ, অনেক কষ্ট হয় খালের কারণে রাত আমরা হাঁটিয়ে আইতে হয়। গ্রামবাসীর অভিযোগ, নিজেরা চাঁদা তুলে বাঁশের সাঁকোটি নির্মাণ করেন, তবে প্রতি বছর বন্যায় বাঁশের সাঁকো ভেঙে যায়, যে কারণে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা জরুরি প্রয়োজনে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। কোনো মরদেহ এলাকায় নেওয়া যায় না। সেতু কিংবা সড়ক না থাকায় এলাকায় বিয়ে করতে আসেন না বর বা কনে পক্ষ। আব্বা মারা গেছে, ওদিকে আমরা প্রচুর কষ্ট, তার মধ্যে আবার 2 কিলোমিটার হাঁটিয়ে আব্বারের লাশ নিয়ে আবার লাগছে। শিক্ষাগত স্কুল কলেজও ছাত্ররা যাইতে পারে না, বিয়া শাদিতে আলাপ আলোচনা আয় না, ভালো জায়গা থাকি যেমনি আগে দেখে আমরা পরিস্থিতি, রাস্তাঘাট নাই, হয় না না তোমার আমরা বিয়া দিতাম না। প্রশাসন বলছে 2022 সালের বন্যার পর অনূর্ধ্ব 100 মিটার সেতু নির্মাণ প্রকল্পের আওতায় পাতন ফুলমলিক খালের উপর সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। 3 বছর কেটে গেলেও প্রকল্পের কোনো অগ্রগতি হয়নি। রাস্তার সমস্যা আছে, এখানে একটা ব্রিজ দরকার। প্রাইমারি স্কুল থেকে দেখলাম এটা প্রায় নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার মতো অবস্থা, নদী ভাঙন কবলিত একটা জায়গা। সবকিছু মিলে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সবগুলো হয়তো বা একদম আমি বলবো তুলে সমাধান হয়ে যাবে, কিন্তু যতটুকু
ইজি করা যায়, যতটা আর্লি ওনাদেরকে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেটা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এদিকে পাতন ও ফুলমুলিক গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালটি বঞ্চিত মানুষের ভাগ্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। আমরা চাই এই ব্রিজটা অচিরেই ব্রিজটা হয়ে যাক এবং এই মানুষগুলা তাদের কষ্ট থেকে লাঘব পাবে এবং তারা সুখে শান্তিতে জীবন যাপন করবে। দ্রুততার সাথে এলাকায় সেতু না হলে ভবিষ্যতে আরো ভয়াবহ সমস্যার মধ্যে পড়ার শঙ্কার কথা জানান এলাকার মানুষ। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।